না, আজ কাজ থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। এতটা দেরি করে বাড়ি ফেরা একদম ঠিক হয়নি। যা বাদলার পরিবেশ, তাতে আবার সন্ধ্যা নেমে আসে তাড়াতাড়ি। আর শুধু তাই নয়, এই অন্ধকারে বন বাদারের মধ্যে না জানি কত হিংস্র জন্তু জানোয়ার লুকিয়ে থাকতে পারে। আকাশে মেঘের গতিও তো সুবিধের না। যদি বৃষ্টি নামে তাহলে তো আর কথাই নেই। এই অরণ্যের মধ্যে নিরস্ত্র অবস্থায় ঠাঁই নেওয়া আর মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করার মধ্যে কোনো পার্থক্য থাকবেই না। যাই, আরেকটু এগিয়ে যাই। সজনে খালির ওই ভয়ঙ্কর দ্বীপটা ঠাকুর ঠাকুর করে পার করে দিতে পারলি আর চিন্তা নাই। ওং রিং ক্লিং হুং ফট চামুণ্ডায় নমঃ। ওং রিং ক্লিং হুং ফট চামুণ্ডায় নমঃ। এইবার আমি জাগিয়ে তুলতে পারবো দেবীকে। দেবী, তুই জেগে ওঠ। জেগে উঠে আমাকে অপার শক্তি দে, যাতে আমি সুন্দরবনের পীরখালির গ্রামকে উজাড় করে দিতে পারি। আমার শক্তি বৃদ্ধি পেলে তোকে আমি প্রতিদিন নরমুণ্ড দিয়ে পুজো করব, আর ভোগে তুই পাবি টাটকা নর রক্ত। আরে আরে, ওর দিকে কার যেন অস্পষ্ট গলা ভেসে আসছে নে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আবার আগুন জ্বালিয়ে কে বসে আছে? একবার গিয়ে দেখবো, নাকি বাড়িতে ফিরে যাব? দেখে শুনে তো মনে হচ্ছে সজনে খালি দ্বীপের ভিতর থেকেই শব্দটা ভেসে আসছে। আপাতত নৌকাটা বেঁধে রাখি এইখানে, তারপর গিয়ে দেখি কার এত বুকের পাটা যে ওইখানকার ভয়কে উপেক্ষা করে একাই আগুন জ্বালিয়ে বসে আছে। কথাটা বলেই রতন মাঝি একটা গাছের সাথে নৌকাটা বেঁধে রাখল। তারপর খালি পায়ে ঢুকে গেল অন্ধকার জঙ্গলে। তার হাত খালি, সামান্য আলো সাথে নেই যে দেখে শুনে চলবে। অবশ্য অন্ধকারে তার চলার অভ্যাস আছে। অন্ধকারে চোখ সয়ে গিয়েছিল এমনিতেই। বিপদের সম্ভাবনা আছে জেনেও সে একাই সভয়ে এগিয়ে যেতে যেতে অনুভব করল তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতা যেন কে নাড়িয়ে দিচ্ছে সজোরে। আর দূর দূরান্ত থেকে ভেসে আসছে শিয়ালের অপার্থিব ডাক। সে ওই আগুনের দিকে এগিয়ে যেতে যেতে একদম পৌঁছে গেল ভিতরের দিকে। এই পথে সে আগে কখনো আসেনি। সে গিয়ে দেখল যে একটা ভগ্নপ্রায় মন্দিরের চাতালে বসে আছেন একজন সন্ডামার্কা ব্যক্তি। পরনে তার কালো রঙের পরিচ্ছদ। তাকে দেখলে তান্ত্রিক বলেই মনে হয়। সে তার সামনে বেশ কিছু তান্ত্রিক উপাচার সাজিয়ে রেখেছে, আর ঠিক তার সামনে পিতলের বিবর্ণপ্রায় একটা চতুর্ভুজ দেবী মূর্তি রাখা। তান্ত্রিকটি ওই মূর্তির সামনে বসে আছেন। সামনের দিকে তাকিয়েই ভয় পেয়ে গেল রতন মাঝি। সে সাধারণ গ্রামের মানুষ, কালী দুর্গার মূর্তি দেখেছে বটে, তবে সে বুঝতে পারল না যে এইটা কোন শ্রেণীর দেবী মূর্তি। সে কপালের ঘাম মুছতে মুছতে ধীরে ধীরে বলল, ওরে বাবা রে, এ আমি কি দেখছি? এই যে সব বনেছি কাণ্ড! যদি আমি এই তান্ত্রিকের খপ্পরে পড়ি তাহলে যে আমাকে মেরে ফেলবে একেবারে। আমি শুনেছি এরা সাধনার জন্য মানুষ খুন করতে পিছু পা হয় না। দেবী, এই দেখ, আজকে তোকে আমি মুরগির টাটকা রক্ত দিয়ে স্নান করিয়ে জাগিয়ে তুলব। তুই যদি আমাকে অপার শক্তি দিয়ে ক্ষমতার অধিকারী করে তুলিস, তাহলে আমি তোকে প্রতিদিন রাত্রে দেব নর রক্ত। না না না, আমি এখান থেকে এবারই পালিয়ে যাই। এখানে এক মুহূর্ত নয়।
রতন মাঝি এইবার সন্তর্পণে পিছনে পিছোতে গিয়ে মাটিতে পড়ে থাকা একটা শুকনো ডাল অসাবধানতাবশত মারিয়ে ফেলল। আর নিশুতি অরণ্যের মধ্যে ডাল ভাঙার শব্দটা শুনতে পেয়ে গিয়েই সজাগ হয়ে উঠল সেই তান্ত্রিক। সে পিছনে ফিরে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, কে কে এইখানে? কথাটা বলেই আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো সেই তান্ত্রিক। তারপর নাগালের মধ্যে পেয়ে গেল রতনকে। রতন বলির পাঠার মতোই থরথর করে কাঁপছিল। তান্ত্রিককে সামনে দেখে সে ভয় পেয়ে এমন বিহ্বল হয়ে গিয়েছিল যে পালিয়ে যাওয়ার কথাটা ভুলেই গিয়েছিল। আর তাকে দেখে ওই তান্ত্রিক হুঙ্কার দিয়ে বলে উঠল, ও, তুই আমার গুপ্ত ক্রিয়া তাহলে লুকিয়ে লুকিয়ে দেখছিলিস? ঠিক আছে, ইষ্টদেবী যা করেন সেটা ভালোর জন্যই করে। ভেবেছিলাম যে দেবীকে আমি স্বীকার করে নর রক্ত পান করতে দেব, কিন্তু আমার সুবিধাই হলো। শিকার দেখছি নিজেই চলে এসেছে আমার নাগালের মধ্যে। আড়ষ্ঠ কণ্ঠে কাতর মিনতির স্বরে রতন শুধু বলল, আমাকে আমাকে ছেড়ে দাও ঠাকুর। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি কথা দিচ্ছি, আমি তোমার এই কথাটা কাউকে জানাবো না। তুই এখান থেকে ফিরে গেলে তবেই বলবি তো রে। তার আগেই তো ছিন্ন মুন্ডুটা দেবীর পায়ের কাছে পড়ে থাকবে। এইবার তান্ত্রিক আর দেরি করল না। সে তার শক্ত দুই হাত নিয়ে রতনের গলা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল, ঠিক যেমন হিংস্র বাঘ তার শিকারের দিকে ঝাঁপিয়ে পড়ে। আর ওই সময় আবার দূর থেকে ভেসে এলো শিয়ালের ডাক। রতন ইচ্ছে থাকা সত্ত্বেও গলা থেকে স্বর বার করতে পারল না। দরজার বাইরে দাঁড়িয়ে থেকে অনেকবার টোকা মারার পর দরজা খুলে দিল চারি। আমি তাকে দেখে বললাম, ঠাকুরমশাই বাড়িতে আছেন? বাবা তো জব করছেন, আর আমিও ভেতরে কাজ করতে ব্যস্ত ছিলাম, তাই আর দরজা ধাক্কা দেওয়ার শব্দ শুনতে পাইনি। আসুন না কাকাবাবু। চারির হাতে তেলে ভাজার ঠোঙাটা দিয়ে আমি আর কিশোরী প্রবেশ করলাম ভিতরে। অবশ্য বৈঠকখানার ঘরে তারানাথ ছিলেন না। আমাদের খানিক অপেক্ষা করতে হলো। কিশোরী বলল, বুঝলে বিভূতি, আজকে ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটা জম্পেশ গল্প শুনতেই হবে। পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় শুনেছি অনেক রহস্যময় স্থান আছে যেখানে নানাবিধ অলৌকিকতা আছে। সেখানে কি ঠাকুরমশাই গিয়েছিলেন কোনো দিন? একবার জিজ্ঞাসা করতে হবে। আর জিজ্ঞাসা করলেই ওনার কাছ থেকে একটা ভয়ঙ্কর গল্প প্রত্যাশা করতেই পারি। আমার জীবনের ঘটে যাওয়া অভিজ্ঞতাগুলোকে তোমরা যে গল্প বলে কেন আখ্যায়িত করো কিশোরী, সেইটা আমি বুঝতে পারি না। ওইগুলো গল্প নয় হে, এক একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আচমকাই শুনলাম তারানাথের কণ্ঠ। উনি জ্বলন্ত হুকো হাতে ঠিক আমাদের পিছনে কখন এসে দাঁড়িয়ে আছেন টের পাইনি। আমি আর কিশোরী ওনাকে প্রণাম জানালাম। কিশোরী বলল, আসলে সেইটা নয়, আপনার অভিজ্ঞতাগুলোকে আমরা সত্যি বলেই মনে করি। তবু জানতে চাইছিলাম, সুন্দরবনেও তো অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো কুলকিনারা কেউ কোনোদিন করতে পারেনি। এমন জায়গায় কি আপনি গিয়েছিলেন? আর গিয়ে থাকলে সেখানে আপনার কি কোনো অভিজ্ঞতা হয়েছিল? তারানাথ এইবার জানালার দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে পড়ল। তারপর ধীরে ধীরে একান্তভাবে বলল, সুন্দরবনে আমার একবার মাত্র যাওয়ার সুযোগ হয়েছিল। আমি তো পরিব্রাজক সাধক, পায়ে হেঁটে মাইলের পর মাইল অতিক্রম করতাম। তা একদিন হয়েছে কি, আমি হেঁটে হেঁটে পৌঁছে গেলাম একটা সুন্দরবনে ঢোকার মুখে।
সামনেই বিরাট নদী, আর নদী পার করলে সুন্দরবনে পৌঁছানো যায়। নৌকোয় চেপে পার করতে হবে। ওই নৌকোয় চেপে নদী পার করতে গিয়েই জানতে পারলাম ব্যাপারটা, আর আমার কিছু ক্ষমতার গুণেও জেনে ফেলেছিলাম আসল সত্যিটা। আচ্ছা, কি সত্যি জানতে পেরেছিলেন? আমি আর কিশোরী দুজনেই সমান কৌতূহল নিয়ে জানতে চাইলাম। তারানাথ নিজের আসনে বসে পড়লেন, তারপর আমাদের বলতে শুরু করলেন সেই কাহিনী। তারানাথ গল্প শুরু করার আগেই চারি এসে তেলে ভাজা আর তেলমুড়ি মাখা দিয়ে গেল। আমাদের অবশ্য সেই দিকে হুঁশই ছিল না। বাইরে প্রচণ্ড ঝড়ের ঝঞ্ঝাট শুরু হয়েছে দেখে আমি উঠে জানালার কপাটগুলো বন্ধ করে দিলাম। তারপর তারানাথের দিকে তাকিয়ে শুনতে লাগলাম ওনার মুখ নিঃসৃত কাহিনী। গ্রামের নাম ছিল পীরখালি। সুন্দরবন অঞ্চলের সবচাইতে ছোট আর শুনশান গ্রাম। বসবাস কয়েক ঘর জেলে আর চাষিবাসী গৃহস্থ মানুষের। বহুদিন ধরেই সুন্দরবন যাওয়ার ইচ্ছে আমার ছিল। একদিকে সমুদ্র, অপরদিকে অরণ্য, দুই মিলে বেশ সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে। আবহাওয়াটাও ছিল বেশ মনোরম। আমি যখন পৌঁছই তখন আঁধারে নামবো করছে। অনেকটা পথ ঘোরাঘুরি করে তারপর শেষ অবধি আমার চোখ পড়ল একটা মাঝি, যে কিনা নৌকো বাইতে বাইতে কার সাথে যেন কথা বলতে বলতে এগিয়ে চলেছে। নৌকোর মধ্যে বেশ কয়েকজন বসে আছে। শুধু তাই নয়, আমার নজরে পড়ল নৌকোর পাটাতনের ওপর সাদা চাদরে ঢাকা দিয়ে শুয়ে রাখা আছে একটা দেহ। দেহটার পা পুরোপুরি ঢাকা পড়েনি চাদরে। এইবার আমি ওদের হাঁক দিয়ে ডাকলাম কাছে। বলছি, ও মাঝি, শুনছো? এই দিক পানে চেয়ে দেখো, দাঁড়িয়ে আছি। হ্যাঁ, পার করিয়ে দেবে? আমার থেকে 20 হাত দূরত্বে নৌকো বাইতে থাকা মাঝি শুধলো, কে আপনি? আর এই আঁধারে এইখানে এসেছেন কেন? জানেন না কিছু? আমি পথিক হে, সুন্দরবনের এই অঞ্চলে প্রথম এসেছি, আমাকে পার করিয়ে দাও নদী। কথাটা বলতেই মাঝি নিয়ে এলো নৌকো। আমি তাতে চড়ে বসলাম। যেহেতু নৌকার পাটাতনের সিংহভাগ জায়গা দখল করেছিল ওই মৃতদেহটা, তাই সন্দিহান হয়ে প্রশ্ন করলাম, এই দেহ নিয়ে তোমরা কই চললে? পাশ থেকে একজন লোক বলে উঠল, আমরা পাশের গ্রামের শ্মশানে যাচ্ছি সবটা পুঁতে ফেলতে। এই দেহটা আমাদের গ্রামের লোক এলাকার শ্মশানে দাহ করতেই দিল না, তাই। কৌতূহলবশত প্রশ্ন করেই ফেললাম, যে মারা গিয়েছে সে কিভাবে মারা গেল? আর তোমাদের গ্রামের নিজস্ব শ্মশান থাকতে অন্য গ্রামে যাচ্ছই বা কেন? তোমরা কোন গ্রামের লোক? আসলে আমরা পীরখালি গ্রামের লোক। আমাদের মাছ ধরা আর চাষবাসই হলো প্রধান জীবিকা। আসলে এই যে মৃতদেহটা দেখছেন, সে হলো কেউ নয়, আমাদের গ্রামেরই সবচাইতে প্রবীণ রতন মাঝি। কাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার গিন্নি আবার অত রাতে হ্যারিকেন সম্বল করে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় প্রতিবেশী দরজায় দরজায় গিয়ে ওই কাতরভাবে বলে ওঠে যে উনি এখনো ফিরে আসেননি, যদি আমরা একটু দেখি। কি আর বলবো, সেই রাতেই আমরা দল বেঁধে বেরিয়ে পড়ি আর তন্ন তন্ন করে খুঁজে দেখি, কিন্তু পাইনি কোথাও। এই নৌকার মাঝি যিনি, তিনি আমাদের পরামর্শ দিলেন যে আমরা যেন নৌকা করে একবার নদীর দিকটা খুঁজে আসি। কিন্তু কি আশ্চর্য, রাতের দিকে আমরা
গ্রামের যে কজন ছেলে গিয়েছিল তারাও নিখোঁজ হয়ে গেল। আমরা রাতের দিকে হাল ছেড়ে দিয়ে দিনের আলো থাকাকালীন খোঁজ করতে গিয়ে সজনেখালি দ্বীপে শুধু দেখি যে একটা নৌকা গাছের কুড়ির সাথে বাঁধা আছে। সেই কুড়ির সাথে বাঁধা নৌকা দেখেই এই পরাণ মাঝি বলে ওঠে, ওই তো, ওটাই হচ্ছে রতনের নৌকা। আমাদের সন্দেহ আরও নির্মূল হয় এইটাই দেখে যে তার পরনের ফতুয়ার ছেঁড়া অংশটা গাছের ডালের সাথে লেগে আছে, কিন্তু ওই বনে বাঘ আছে, ফলেই বাঘের ভয় কেউ আর প্রবেশ করিনি। এই কথা বলে সে চুপ করতেই তার পাশেই আর একজন ছেলে বলে উঠল, আগে আমরা ফিরে আসছিলাম, কিন্তু সেই সময় প্রথম আমার চোখে পড়ল যে একটা কিছু গাছের সাথে উল্টোভাবে ঝুলে আছে। বিশ্বাস করবেন না, আমি যখন গেলাম তখন দেখলাম যে মুন্ডহীন একটা দেহ ঝুলে ছিল, আর 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 ওই ওই দেহটা যে রতন মাঝির, সেটা তার পরনের জামা কাপড় আর হাতের একটা বিশেষ চিহ্ন দেখেই সন্দেহ হলো। দেখেই মনে হচ্ছিল যে সে নরবলির শিকার হয়েছে। আমি অন্যমনস্কভাবে বলে উঠলাম, নরবলি? তারপরে ওই দেহটার কাছে আমরা সকলে মিলে চলে এসে ওই দেহটা গাছ থেকে নামিয়ে প্রথমেই আমাদের পীরখালি গায়ের শ্মশানে দাহ করতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওইখানকার পুরোহিত বহুবার নিষেধ করলো, বলল যে এই দেহ হচ্ছে দোষ পাওয়া, এই দেহ যদি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় তাহলে গ্রামে নেমে আসবে ভয়ঙ্কর বিপদ। তাই আমরা সদল বলে নিয়ে যাচ্ছি অন্য জায়গায়, পুঁতে ফেলতে হবে ওই দেহটা। কিন্তু আপনি কে বলুন তো? আমি সামান্য পথিক, এই একটু ঠাকুরের নামগান করি আর মানুষের উপকার করি। আর কোনো কথা না বলে আমিও ওদের সাথে চলতে লাগলাম। মাথার ওপরে থাকা চাঁদটা ধীরে ধীরে মেঘে ঢেকে গেল, চারিদিকে নেমে এলো আঁধার। হ্যারিকেনটা খুব মৃদুভাবে জ্বলছিল। হঠাৎ অন্ধকারের মধ্যে কেউ যেন চিৎকার করে উঠল। আমরা আচমকা চিৎকারের শব্দ শুনে বেশ ভয় পেয়ে গেলাম। আমরা দেখলাম যে মৃতদেহটাকে শুয়ে রাখা হয়েছিল সেইটা কখন যেন উঠে বসেছে। সম্পূর্ণটাই এইবার সাদা চাদর দিয়ে ঢাকা। মাঝি বলে উঠল, ও ও কি ও কি মৃতদেহটা উঠে পড়লো কি করে? সকলেই একযোগে ভয়ের অভিব্যক্তি সূচক চিৎকার করে উঠল। আরেও দেখলাম সাদা চাদরটা কখন যেন রক্তে লাল হয়ে গিয়েছে আর বেরিয়ে এসেছে দুই হাত, দুই হাতেই লেগে আছে রক্ত। আমাদের ভয়ার্ত অবস্থা দেখে ওই জেগে ওঠা জীবন্ত মৃতদেহটা হেসে উঠল। সে কি ভয়ঙ্কর হাসি! এখনো ভাবলে যেন হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যায়। আমার গলায় ঝুলছিল কিছু মালা, ওই মালা আর কপালে তিলক ফোঁটা দেখেই এরা আমাকে তান্ত্রিক জ্যোতিষী ঠাউরেছিল। ফলেই সকলে আমার পিছনে দাঁড়িয়ে আমাকে বলতে লাগলো, আপনাকে দেখে মনে হচ্ছে সাধক মানুষ আছেন, দয়া করে ওই প্রেতাত্মার হাত থেকে আমাদের রক্ষা করুন। দেখলাম ওই দেহটা এগিয়ে আসছে আর ফ্যাসফ্যাসে কণ্ঠে বলছে, কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, সব কটার ঘাড় মোটকে সজনেখালির ওই দেবীকে দেব, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাবে, তোদের সকলকে আমি শেষ করব, আমি। সকলেই ভয়ে সিটিয়ে রইল। কিন্তু আমি বহুদিন তন্ত্রমন্ত্রর সাধনা করছি,
ফলেই ওই দেহধারী প্রেতটা যখন আমার দিকে তার হাত নিয়ে এগিয়ে এলো, আমি একটা গুচ্ছ মন্ত্র পাঠ করলাম, ওং হ্রিং ক্রিং ছট, আর নৌকোর মধ্যে রাখা খড়ের গাদি থেকে কিছুটা খড় নিয়ে সেইটা ছুঁড়ে দিলাম। আমার নিক্ষেপ করা ওই খড়ের কিছুটা প্রেতের দেহে স্পর্শ হতেই সাথে সাথে ওই দেহতে আগুন লেগে গেল। আমি নিজে এগিয়ে গিয়ে সেই দেহটাকে ছুঁড়ে ফেলে দিলাম জলে। ছপাট করে একটা শব্দ হলো, তারপর শুধু একটা হাত জলের ওপর খানিকক্ষণ জেগে রইল, কিন্তু তারপর আবার সব নিস্তব্ধ হয়ে গেল। বনভূমির অন্তর থেকে ঝিঝির ডাক শুনতে পেলাম। আমার এই কেরামতি দেখে সকলেই চমকে উঠল, বলল, আপনি নিশ্চয়ই সিদ্ধ সাধক, দয়া করে আমাদের পীরখালি গ্রামকে একটু রক্ষা করুন। আমি ইতস্তত করে বললাম, এখন এই সবের সময় নেই। মাঝি ভাই, নৌকো নিয়ে আগে বাড়ির পথে ফিরে চলো। যারা যারা নিখোঁজ হয়েছে তারা কিন্তু মৃত্যুর পর প্রেত হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওরা কিন্তু সকলেই এই সময় শিকার করতে বেরিয়েছে। চলো চলো, আর দেরি করো না তোমরা। হেরিকেনে কেরোসিন তেল আছে তো? এক মুহূর্তের জন্য অন্ধকার যেন না হয়। আমরা দ্রুত গতি নিয়ে ফিরতে লাগলাম, কিন্তু আমার মনে দুশ্চিন্তাটা রয়েই গেল। আর এইটাও জেনে গিয়েছিলাম যে আসলে বিপদের মূল ঘাঁটি সজনেখালি দ্বীপের গভীর অরণ্যে অবস্থিত। পীরখালি গ্রামে কোনো ক্রমে পৌঁছে ওদিন আমি নৌকোয় থাকা একজন চাষির বাড়ির উঠোনে ঠাঁই নিলাম। দিনের আলো ফোটার সাথে সাথে আমি ওই পরাণ মাঝিকে ডেকে জিজ্ঞাসা করলাম যে, বলছি, ও মাঝি, তোমাদের এই সুন্দরবনে সজনেখালি দ্বীপটা কোন দিকে? আসলে কালকে অন্ধকারে ঠিক ঠাহর করতে পারিনি। আর ওই দ্বীপে মানুষ গেলে হারিয়ে যায় কেন? সে সভয়ে বলল, আসলে ঠাকুর মশাই, ওই জায়গায় তেমন জনবসতি নেই, আর ওই জায়গাটা হচ্ছে বাঘের ডেরা। আগেও আমাদের অনেক লোক কাঠ কাটতে গিয়ে হারিয়ে গিয়েছে, আর ওই জঙ্গল যা ঘন, তাতে দিনের আলো প্রবেশ করে না। শুধু তাই নয়, ওইখানে অনেকেই দেখেছে একটা অদ্ভুত আলো। ওই আলোটা লাল রঙের, সেটা জ্বলে উঠেই নিভে যায়। আমরা গ্রামবাসী তাকে আলেয়া নাম দিয়েছি, কিন্তু আলেয়া তো বাদলার দিনে দেখা যায়, কিন্তু সেই আলেয়ার রং আলাদা। এই শ্রাবণ মাসের আলেয়া দেখা দিলেও লাল রঙের আলেয়া তো কোনোদিন দেখিনি। আর বাঘ যদি হয়, তাহলে ওই বাঘ তো পুরো মৃতদেহই কয়েক ঘন্টার মধ্যে শেষ করে ফেলে। সে আবার উল্টো করে ঝুলিয়ে রাখতে যাবে কেন? আপনি কিছু একটা করুন। এই প্রশ্নটা আমার মনে মনেও ঘুরছিল, যার দরুন আমি একান্তে গিয়ে চন্দ্র দর্শনে বসে পড়লাম। মনে আছে তো, চন্দ্র দর্শনই এমন একটা মাধ্যম যার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু জানা যায়। সামনে একটা বাতি জ্বালিয়ে আমি সবে মাত্র চোখ বুজেছি, ওই সময়ই দেখলাম একটা আলো। আলো একদম ওই মাঝির বর্ণনার মতোই লালচে। সেই লালচে বর্ণের আলোর মধ্যে একটা পীতাম্বরী শাড়ি পরিহিতা মেয়ের অবয়বকে দেখতে পেলাম। তার হিংস্র চোখে ওই চাহনি, আর হাতে ধরে থাকা একটা নরমুণ্ডু। সব চাইতে আশ্চর্য লাগলো, সেই নরমুণ্ডুটা কিন্তু জীবন্ত। ওই আলোটা গোটা বনভূমিকে আচ্ছাদিত করে রেখেছে, আর তার পাশেই বিরাট আকার একটা কালো বর্ণ ছায়া মূর্তি দাঁড়িয়ে।
সেইটা কোনো ছায়ামূর্তি নাকি কালো বস্ত্র পরিহিত কোনো তান্ত্রিক, সেইটা অবশ্য আমি বুঝতে পারলাম না। ওই আলোটা বিচ্ছুরিত হচ্ছিল একটা পিতলের মূর্তি থেকে। ওই মূর্তিটাই নষ্ট করতে পারলে এই সুন্দর অঞ্চলের ওপর প্রভাবিত ওই শক্তিটা কমে আসবে। কিন্তু এই ক্রিয়াকে নিস্তেজ করতে দরকার হবে একটা গাছের ডালে বাস করা পাখির বাসা। ওই ক্রিয়া করতে হবে সম্পূর্ণ রাত্রি ধরে। আর শুধু তাই নয়, যে তান্ত্রিক ওই দেবীকে জাগিয়ে তুলেছে তার কণ্ঠে একটা মালা আছে, ওই মালার মধ্যে একটা রত্ন আছে, সেইটাও আগুনে পুড়িয়ে দিতে হবে। তাহলেই এক ঢিলে দুই পাখি মারা হবে। আমার পরিকল্পনার কথা কাউকে না বলে আমি গ্রামবাসীদের আশ্বাস দিলাম যে, দেখুন, এই বিপদ থেকে আমি হয়তো আপনাদের সম্পূর্ণ রক্ষা করতে পারবো, কিন্তু আমাকে একটু সহযোগিতা করতে হবে। এই গ্রামে কৃষ্ণচূড়া গাছের হদিশ দিতে হবে। সেইখানে এক ধরনের পাখি আছে, তার বাসাটা আমার চাই। আমার কথা শুনে গ্রামের মোড়ল মশাই এগিয়ে এসে বললেন, এমন গাছ তো আছে ওই সজনেখালি দ্বীপে ঠাকুর মশাই। ওইখানে গিয়ে তারপর আপনাকে ওই গাছের ডালে উঠে তারপরেই পেড়ে আনতে হবে। ওই গাছেই যে উল্টো করে ঝুলে থাকা ধর ছাড়া দেহগুলো পাওয়া গিয়েছে, সেইখানে যেতে সাহস হয় না। ওইখানে গোটা রাত্রি একটা পাখি বসে ভয়ঙ্কর সুরে ডাকতে থাকে, আর সূর্যের প্রথম আলো ফুটলে পরে একটা কালো পাখি চলে যায়। গোটা রাত্রি সে নিজের বাসা তৈরি করে। ও পাখি যে বড় অলক্ষণে, যার বাড়ির ছাদে সে বসে তার বাড়ির সম্পূর্ণ শান্তি বিঘ্ন ঘটিয়ে ছাড়ে। আমি আর ঝুঁকি না নিয়ে বেরিয়ে পড়লাম সজনেখালি দ্বীপের দিকে। ঘন অন্ধকারে নৌকো চালিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না, ফলেই আমাকে একাই যেতে হলো। নৌকোটা নিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবেই আমার নৌকোটা উল্টে গেল প্রবল জলের ধাক্কায়। আমি স্পষ্ট অনুভব করলাম যে আমার পা কেউ জলের তলা থেকে টেনে ধরেছে, কিন্তু আমি ওই মুহূর্তে ডাঙা থেকে অনেকটা তফাতে ছিলাম। ফলেই অনেক সংঘর্ষ করে ডাঙায় উঠলাম, আর আমার একেবারে সামনেই দাঁড়িয়েছিল সেই গাছটা, যেখানে ওই পাখির বাসাটি পাওয়া যাবে। কিন্তু ওই গাছটার যা উচ্চতা দেখলাম, তাতে আমার মাথা ঘুরে গেল। নিজের জীবনে ওই রকম বিরাট আকার গাছ আমি ওই প্রথম দেখলাম। গাছের মাথার ওপর একটা বিরাট অতিকায় পাখি তার লাল রঙের চোখ মেলে অপার্থিব স্বরে ডাকছিল। আমি এও দেখলাম মৃতপ্রায় ওই গাছটার পাতা নেই, শুকনো ডালপালা মেলে সে দাঁড়িয়ে আছে। আর ওই গাছের একেবারে মগডালের এক কোণে ওই বাসাটা রাখা আছে। আমি গাছের নিচে দাঁড়িয়ে নিজের গাত্রবন্ধন করে নিলাম, আর ওই সময়ই ওই পাখিটার সাথে আমার চোখাচোখি হয়ে গেল। সে আমার দিকে আক্রমণের ভঙ্গিতে তার থাবা নিয়ে এগিয়ে এলো, কিন্তু আমিও তারানাথ তান্ত্রিক মাটি থেকে কুড়িয়ে নিলাম একটা শুকনো ডাল, আর ওইটায় দ্রুততার সাথেই আমি আগুনে লাগিয়ে সেইটা ওই পাখির দিকে নিক্ষেপ করতেই সেই আগুনে ওই পাখিটি ঝলসে গেল, আর মন্ত্রপুত ঘেরাটোপে এমন ভাবে বন্দী হয়ে গেল যে তার পক্ষে আমার দিকে এগিয়ে আসার আর কোনো সুযোগ রইল না। শুধু অপার্থিব স্বরে চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল সে। গাছের ওপরে থাকা ওই পাখির বাসাটা নিচে পড়ে গেল নিজে থেকেই। সেইটা আমি তুলে নিয়ে সাথে থাকা উপকরণগুলো নিয়ে সেই গাছের নিচেই বসে পড়লাম। আমার চারপাশে একটা বৃত্তাকার গণ্ডি নির্মাণ করে নিলাম,
তারপর নিজের ইষ্টদেবীকে স্মরণ করে সামনে রাখা জগডুমুরের কাঠে তান্ত্রিক মন্ত্র পড়ে আগুন ধরিয়ে ওই পাখির বাসার এক একটা কাঠি দিয়ে মন্ত্র পড়তে লাগলাম। মন্ত্রটা ছিল উচ্ছিষ্ট চণ্ডালিনীর। আমার সাথে কিছু নৈবেদ্য ছিল, সেটা গণ্ডির বাইরে রাখা ছিল, আর ওই নৈবেদ্য যদি কোনো পশু এসে খেয়ে যায় তাহলেই আমার কাজ সম্পূর্ণ হবে। ওম কালী তারা মহাবিদ্যা ষোদশী ভুবনেশ্বরী ভৈরবী চিন্নমস্তিকা চা। মন্ত্র পাঠ করছি আর আগুনটা অনেকটা ঠেলে উঠেছে। আমার আশেপাশের অংশটুকু আলোকিত হয়েছে বেশ, কিন্তু ওই সময় আমার সামনে বাধা স্বরূপ উপস্থিত হলো সেই তান্ত্রিকটি, যে কিনা এই দেবীকে জাগিয়ে তুলেছিল। তাকে এক মুহূর্ত আমি চেয়ে দেখলাম। তার আবছায়া গরণ, চোখে মুখে অসন্তুষ্ট হওয়ার ভাব স্পষ্ট। আমার দিকে এক আঙুল বাড়িয়ে বলল, তারানাথ, সাবধান করে দিচ্ছি, তুই জানিস না তুই কার পাল্লায় পড়েছিস। তোকে কিন্তু আমি ধূলিসাৎ করে দেব, আর একটা মৃত মানুষ পেলে আমার কার্যসিদ্ধি হবে। আমার চোখ সোজা চলে গেল তার বুকের ওপর পড়ে থাকা সেই মালাটার দিকে। ওই মালাতেই একটা রত্ন আছে। ওইটাকে আগুনের মধ্যে ফেলে দিলেই এই সজনেখালি দ্বীপে ওই অশুভ শক্তির প্রভাব একদম কমতে কমতে শেষ হয়ে যাবে। আমি মন্ত্রপুত জল তার দিকে ছড়িয়ে দিলাম, আর কোত্থেকে একটা বিরাট আকার সাপ এসে তাকে জড়িয়ে ধরল। ওই সাপের বাঁধনির থেকে সে কিছুতেই মুক্তি পাবে না, এই ভেবে আমি তার দিকে এগিয়ে গিয়ে তার বুকের ওই মালাটা ছিনিয়ে নিলাম। তারপর ওই মালার মধ্যে লালচে বর্ণের যে রত্নটা আছে সেইটা একবার দেখলাম। ওইটার মধ্যে ক্ষুদ্র হরপে কিছু সংস্কৃত মন্ত্র লেখা ছিল। সেটা আমি যেই আগুনে নিক্ষেপ করতে যাব, ওই তান্ত্রিকটা চিৎকার করে বলে উঠল, না 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 না, আমার এত কষ্টের সাধনাকে নষ্ট করে দিস না। ওইটা আগুনে পোড়ালে আমি আর আমার নিজের সম্পূর্ণ সত্তায় ফিরে আসতে পারবো না। না 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 না। আমি কথাটা না শুনেই ওই মালার রত্নটা দিলাম আগুনে ফেলে। আগুনটা এক ধাক্কায় কয়েক ফুট উচ্চতায় উঠে গেল, আর শুধু তাই নয়, কালো ধোঁয়ায় সমস্ত বনটা গেল ঢেকে। দেখলাম যে আমার সামনে ওই তান্ত্রিকটি কোথায় যে মিলিয়ে গেল আর খুঁজেই পেলাম না। সেই সাথেই আর একটা জিনিস দেখলাম, যে আমার সামনে যে নৈবেদ্যটা দিয়েছিলাম সেইটা নেই। আমার মনের মধ্যে প্রশান্তি ফুটে উঠল। আমি সাথে করে একটা কুড়ুল এনেছিলাম, ওইটা নিয়েই বনের অভ্যন্তরে প্রবেশ করলাম। আর যথারীতি সেই লালচে আলোটা দেখতে পেলাম। সেইখান থেকে একটা নারী কণ্ঠে কে বলে উঠল, তারানাথ, আমাকে উদ্ধার করো, আমাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে পূজা করো, আমি তোমাকে অনেক শক্তি প্রদান করব। আমাকে এই নিরালায় রেখে দিও না। দেখলাম যেইখান থেকে আলোটা ভেসে আসছে ওইখানকার একটা জায়গায় পড়ে আছে। কেউ আবার মূর্তিটিকে সযত্নে জবার মালা পরিয়েছে। আমি হাতের কুড়ুলটা দিয়ে মারলাম এক বাড়ি। একটা বিরাট বিস্ফোরক শব্দ হলো, আর মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আবার নেমে এলো জঙ্গলে নিশুতি পরিবেশ। ওইটা দেখেই আমার শান্তি হলো। এই মূর্তিটাকে যদি ধ্বংস না করতে পারতাম তাহলে অন্য কোনো সাধকের হাতে এসে পড়ত, আর সে এই শক্তির অপব্যবহার করত। আমি ওই পাঠ চুকিয়ে দিলাম। গ্রামের দিকে যখন ফিরে আসি তখন সূর্যদেব উদয় হচ্ছে। সুন্দরবনের গাছগাছালি ঘেরা জঙ্গল থেকে শুনলাম অনেক নাম না জানা পাখির ডাক।
আর শেষমেশ শুনলাম বাঘের ডাক। তারানাথ গল্প বলা শেষ করলেন। আমরা নিজেরা শুনে যেন বিশ্বাস করতে পারছিলাম না। এমন ঘটনাও কি মানুষের জীবনে ঘটতে পারে? কেউ যে আবার অপদেবীর সাধনা করে মানুষের অনিষ্ট করতে পারে এইটা জানা ছিল, কিন্তু তার পরিণতি যে সাংঘাতিক হবে এইটা জানা ছিল না। তারানাথ আমার মনের কথা বুঝতে পেরে মৃদু হেসে বললেন, এই সাধনার পথে প্রলোভনী মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দিয়ে তার সার্বিক অনিষ্ট করেছে, বুঝলে বিভূতি? তাই গুরু বলে দিয়েছিলেন যে পা যেন না হরকায়, তাহলেই বিপদ। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।